অভিশাপ এই শব্দটার প্রয়োগ বর্তমান সময়ে অনেকেই করে থাকেন, কিন্তু বিশ্বাস অনেকেই করেন না। পৌরাণিক কাহিনী মতে এই বিশ্বে ভূমণ্ডলে প্রত্যেকটি প্রাণী থেকে উদ্ভিদ অভিশপ্ত হতে পারে। এমনকি ভক্তের দ্বারা কখনো অভিশপ্ত হতে দেখা গিয়েছে ঈশ্বরের অবতারকেও। যারা এই অভিশাপ পাপ পুণ্য প্রায়শ্চিত্তে বিশ্বাস নেই, তাদের কাছে হয়তো এই ঘটনা অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু যারা বিশ্বাস করেন, অনুভব বা উপলব্ধি করেন, তারা অনেকেই নিজের জীবনের সঙ্গে এই ঘটনা রিলেট করতে পারবেন। মূল কাহিনীতে যাওয়ার আগে কতগুলি প্রশ্ন করা যাক। আর আপনারা শ্রোতা বা দর্শকেরা যারা এই ভিডিও দেখছেন, তারা মিলিয়ে নিন আপনাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি? তাহলে সচেতন হওয়ার সময় এসেছে। আপনি যখন ঘুমোতে যান, হালকা তন্দ্রা আসার পরেই মাঝে মধ্যে শরীরে একটা ঝটকা অনুভব করেন। ধরা যাক আপনি বাড়িতে একা রয়েছেন, পুরো শান্ত স্নিগ্ধ এলাকা, আপনি মন দিয়ে হয়তো কোনো কাজ করছেন। ঠিক সেই সময়ই একটা পচা গন্ধ নাকে এলো, বা হয়তো কখনো মনে হলো আপনার পেছনে দাঁড়িয়েছিল কেউ। কানের পাশ দিয়ে একটা হালকা হাওয়া বয়ে গেল। এগুলো কিসের ইঙ্গিত? সময় আপনাকে কিছু একটা বলতে চাইছে। এমন অলৌকিক ঘটনার পিছনে কি কোনো কার্যকারণ রয়েছে? প্রায় 200 বছর আগে এমনই কিছু ঘটনার কথা লিখে রেখে গিয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ সেনার এক আধিকারিক হেনরি অ্যাপেলটন। পেশায় তিনি ছিলেন সম্বলপুর রাজবাড়ির কোর্ট কালেক্টর। এখানে প্রেক্ষাপটটি একটু বলে রাখি। অষ্টাদশ শতক পর্যন্ত উড়িষ্যার সম্বলপুর ছিল চৌহান সাম্রাজ্যের অধীনে। 18 শতকে শেষ মহারাজা সাই যখন মারা যান, তখন রাজ্যে এক নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়, কারণ রাজা ছিলেন নিঃসন্তান। রাজ্যের মধ্যে কয়েকটি গোষ্ঠী ক্ষমতায় বসার জন্য বিভিন্ন চক্রান্ত করছেন। এই সময় রাজ্যের এক মন্ত্রী নারায়ণ সিং কিছু বিক্ষুব্ধদের সঙ্গে হাত মিলিয়ে একজনকে রাজা ঘোষণা করে, কিন্তু লর্ড ডালহাউসি তৈরি করা ডক্ট্রিন অফ ল্যাপস আইনের বলে সম্বলপুর রাজ্য ব্রিটিশরা দখল করে। এরপরেই এই রাজ্যের দেখভালের জন্য নিযুক্ত করা হয় প্রাক্তন সেনা অফিসার হেনরি অ্যাপেলটনকে। 2রা মার্চ 1830 সম্বলপুর রাজবাড়িতে প্রথম পা রাখেন হেনরি সাহেব। সেই দিনই একটি ঘটনা ঘটে। যে ঘরটি তার জন্য বরাদ্দ করা হয় সেটি ছিল রাজার প্রধান দেওয়ানের ঘর। এই ঘরেই আত্মহত্যা করেছিলেন রাজার প্রথম রানী মতিবাই। তিনি ছিলেন দেওয়ানেরই কন্যা। মতিবাই কেন আত্মহত্যা করেছিলেন তা নিয়ে নানা কাহিনী রয়েছে। তার মধ্যে অন্যতম মতিবাইয়ের সঙ্গে রাজার বিরোধ। জনশ্রুতি রয়েছে মতিবাই বিবাহের পর রাজবাড়ি আসার 1 মাসের মধ্যে রাজা দ্বারভাঙ্গায় শিকারে গিয়ে আরও এক মহিলাকে বিয়ে করেন, এবং এই বিবাহ ছিল মতিবাইয়ের অজ্ঞাতসারে। যদিও দ্বারভাঙ্গায় যেদিন রাজা অনুপ্রিয়া রানীকে বিবাহ করেন, সেই দিনই মতিবাই সম্বলপুর রাজপ্রাসাদ থেকে রাতে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নতে তিনি দেখেন রাজা নতুন এক রানীকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসছেন, এবং সেই রানীর ষড়যন্ত্রেই এই রাজবংশ নিঃশেষ হতে চলেছে। প্রায় 3 দিন পর নতুন রানীকে নিয়ে রাজপ্রাসাদে আসেন রাজা। খবর পাঠানো হয় মতিবাইয়ের কাছে, কিন্তু দাসীরা রানীর ঘরে গিয়ে দেখেন রানী মতিবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি রাজার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান। সেখানে প্রতিটি ছত্রে ছিল অভিশাপের কথা। রাজপ্রাসাদে পা রাখার পর প্রবীণ এক রাজকর্মচারীর কাছে ঘটনার কথা শুনে একটু অবাক হয়েছিলেন হেনরি সাহেব। ওই কর্মচারী রাজমহলের পেছন দিকে একটি আম বাগান রয়েছে, তার পরিচর্যা করেন। 2 দিন যাওয়ার পর হেনরি সাহেবের সঙ্গে যা ঘটতে শুরু করলো, তিনি তা প্রথমে বিশ্বাসও করতে পারেননি যে বিষয়টি অলৌকিকভাবে ঘটে যাচ্ছে। একদিন তিনি রাতে আচমকাই খেয়াল করেন রাজবাড়ির প্রকাণ্ড জানলার সামনে কে একজন দাঁড়িয়ে রয়েছে।
আর একদিন রাতে তিনি টেবিলে বসে একটি রিপোর্ট লিখছিলেন। সেই সময় তিনি অনুভব করেন তার কলমটি যেন কেউ টেনে তুলে নিচ্ছে। প্রথমে মনের ভুল ভেবে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিছু জল পান করে ফের লিখতে বসেন, কিন্তু সেই একই ঘটনা ঘটতে থাকে। অগত্যা লেখা থামিয়ে দিতে বাধ্য হন তিনি। এরপর প্রায় মাস 3 কেটে গিয়েছে। রাজবাড়িতে তেমন কিছু অনুভব করেননি হেনরি সাহেব। একদিন তিনি রাস্তায় ফিটন গাড়ি করে যাওয়ার সময় এক পুলিশ কর্মীকে দেখেন সাইকেল নিয়ে ফিরছেন। তার সাইকেলের হ্যান্ডেলে রয়েছে বেশ কয়েকটি মালা। তাকে রাস্তায় থামিয়ে হেনরি সাহেব জিজ্ঞেস করলেন, এটা কি? পুলিশ কর্মী জানালেন তিনি গিয়েছিলেন গন্ধমাদন পাহাড়ের নৃসিংহনাথের মন্দিরে পুজো দিতে। পাশে একটা কালী মন্দির আছে, সেখান থেকেই এই মালা তিনি নিয়ে আসছেন বাড়ির জন্য। বিষয়টি শোনার পর হেনরি সাহেব বেশ কৌতূহলী হয়ে নৃসিংহ মন্দিরের বিষয়ে জানতে চাইলেন। পুলিশকর্মী তাঁকে বললেন মন্দিরের ইতিহাস ও কিংবদন্তির কথা। হেনরি সাহেব মনস্থির করলেন তিনিও একদিন যাবেন নৃসিংহনাথ মন্দিরে। কয়েক মাস পর তিনি একদিন বিকেলবেলা রাজবাড়িতে নিজের আবাসনের সামনে বাগানে পায়চারি করছিলেন। সেই সময় তার মনে পড়ে তাঁর নৃসিংহনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল। তিনি বিষয়টি প্রায় ভুলেই গিয়েছিলেন। ঠিক তার পরের দিন সকালেই তার ফিটন গাড়ি করে নৃসিংহনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। তখনও পূবে বর্ষা জোরালোভাবে আসেনি, তবে কদিন আগে থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আনাগোনা। দিনটা ছিল বুধবার। জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে সাহেব উঠতে শুরু করলেন নৃসিংহনাথ মন্দিরে যাওয়ার জন্য। পাহাড়ে ওঠার সময় তার মনে হতে শুরু করলো তার পিছনে যেন কেউ রয়েছে। মাঝে মধ্যে পিছনে ঘুরে চারপাশটা দেখে নিচ্ছিলেন। অবশেষে প্রায় 1 ঘন্টা চড়াই পথ অতিক্রান্ত করে পৌঁছলেন মন্দিরে। এরপরেই আচমকায় মেঘ কালো করে এলো। কয়েক মিনিটের মধ্যে পরিবেশ এতটাই বদলে গেল যে সাহেব কিছুটা ভয়ই পেলেন প্রকৃতির রূপ দেখে। এখানে সন্ধে যেন আচমকাই নেমে এলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো। মন্দিরের সামনে যেতেই দেখতে পেলেন এক পুরোহিত মন্দিরে বসে রয়েছেন বড় একটা প্রদীপ জ্বালিয়ে। সাহেবকে দেখে দরজার বাইরে বেরিয়ে এলেন পুরোহিত। পরনে রক্তবর্ণ বস্ত্র, প্রায় 6 ফুট লম্বা, বয়স হবে মোটামুটি 80-র কাছাকাছি, পাকা চুল ও মুখ ভর্তি দাড়ি। সাহেব তাকে বললেন, অনেক দিন ধরেই এই মন্দিরে আসার কথা ভাবছিলাম, আজ এলাম, কিন্তু আচমকায় এমন একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে ভাবতে পারিনি। আপনার কাছে এই মন্দিরের কিছু ইতিহাস জানতে চাই। পুরোহিত সাহেবকে দেখে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন, কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর বললেন, সাহেব, আপনি আজ এসে খুব ভুল করেছেন। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামবে, আপনি চলে যাবেন। আর না গেলে আজ এই পাহাড় থেকে ঘরে ফিরতে পারবেন না। প্রবল ঝঞ্ঝা আসতে চলেছে। পাহাড় বেয়ে যখন জল অঝরে নামতে থাকে, হড়পা বান শুরু হয়, বিপদ ঘটে যাবে। এই বলে পুরোহিত ভেতরে চলে গেলেন। হেনরি সাহেব কিছুটা গোঁয়ার্তুমি হয়েই দাঁড়িয়ে রইলেন। মন্দিরের দরজা ধাক্কা দিতে শুরু করলেন। পুরোহিত দরজা খুললেন না। এমন সময়ে একটি বড় বাজ পড়ল, আর মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়লেন সাহেব। সকাল 8টা। হেনরি সাহেবের ঘুম ভাঙল। তিনি নিজেকে পেলেন রাজবাড়ির নিজের আবাসনের বিছানায়। তিনি নিজেকে রাজবাড়িতে দেখে একটু অবাকই হয়ে ভাবলেন, নৃসিংহনাথ মন্দিরের ঘটনা তিনি হয়তো স্বপ্ন দেখেছেন। সাহেব স্নান করতে গিয়ে তিনি একটি বিষয় খেয়াল করেন। তার বুকে রয়েছে কিছু আঁচড়ের দাগ, যেন কোনো জন্তু তার বুকে বেশ কয়েকবার আঁচড় কেটেছে। বিষয়টি বেশ রহস্যজনক মনে করে ভয় পেলেন সাহেব। দুপুরের দিকে মধ্যাহ্নভোজ সেরে রাজবাড়ির পিছন দিকে পায়চারি করতে গেলেন তিনি। দেখা হলো সেই বৃদ্ধ রাজকর্মচারীর সঙ্গে। সাহেব তার কাছে পৌঁছতেই ওই বৃদ্ধ জিজ্ঞাসা করলেন,
কাল কোথায় গিয়েছিলেন সাহেব? হেনরি সাহেব কথার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, নৃসিংহনাথ মন্দিরে যে পুরোহিত থাকেন তার নাম কি? উনি কি ওখানেই থাকেন সারাক্ষণ, রাতেও? বৃদ্ধ কর্মচারী জবাব দিলেন, সন্ধে 6টার পর মন্দিরে কেউ থাকে না। পুরোহিত নেমে আসেন সন্ধে হওয়ার আগেই। তবে বহু আগে এক সাধু থাকতেন ওখানে, নাম স্বামী রামদাস। তিনি মারা গিয়েছেন কিনা কেউ জানেন না, সে বহু বছর আগের কথা। প্রায় 50 বছর ধরে সন্ধ্যের পর পাহাড়ে কেউ ওঠে না, মন্দিরেও যায় না। আগে বাপ ঠাকুরদার কাছে শুনেছি যারা মানত করত তারা নাকি রাতেই পাহাড়ের মন্দিরে যেত, কিন্তু যারাই যেত পরের দিন তাদের দেহ পাওয়া যেত পাহাড়ের কোনো জায়গায়। তাদের শরীরে থাকতো অসংখ্য আঁচড়ের দাগ। তারপর থেকে সন্ধ্যের পর মানুষ যেতে ভয় পেত। সাহেব কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, এর পিছনে কোনো কারণ রয়েছে বা জনশ্রুতি? বৃদ্ধ বললেন, অনেকের মুখে শুনেছি যারা পাপ করে তারা যদি কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য রাতে মন্দিরে মানত করতে যেত তাদের সঙ্গেই এমন ঘটনা ঘটত। কিন্তু যারা কোনোদিন অপরাধ করেনি তারা যদি মানত করত এবং সেই ইচ্ছার মধ্যে কোনো মানুষ বা জীবজগতের খারাপ হতে পারে এমন কোনো অভিপ্রায় না থাকতো, তখন মনস্কামনা পূর্ণ হতো। এখন কোনো মানুষ সাহস পায় না, তারা জানে তারা কোনো না কোনোভাবে অপরাধে জড়িত, কোনো না কোনো অসহায়ের অভিশাপ বহন করছে, তাদের চোখের জল ফেলতে বাধ্য করেছে। সাহেব কথাটা শুনে অদ্ভুত হেঁয়ালির মধ্যে পড়লেন। তিনি চিন্তা করতে থাকলেন আর কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন। তার শরীরে আঁচড়ের দাগ এলো কেন? আর তিনি যদি অপরাধ করেই থাকেন তাহলে পাহাড়ের মধ্যে তার মৃত্যু হলো না কেন? আর কেই বা অমন একটা প্রাকৃতিক বিপর্যয়ের রাতে পাহাড় থেকে রাজবাড়ির অন্দরমহলে তাকে পৌঁছে দিলেন?